কী অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা গত দিনের ক্লাসে জড়তার ভ্রামকের পার্টটা শেষ করছিলাম, ওই যত প্রকার জড়তার ভ্রামক আছে ওগুলো শেষ করছিলাম। আজকের ক্লাস থেকে আমরা জড়তার ভ্রামকের পরের অংশ বা আজকে মেইন টপিকটাই হবে আমাদের বলের ঘাত, ঘাত বল এগুলো নিয়ে। তারপরে আজকে আরও একটা টার্গেট আছে আমার, সেটা হচ্ছে যে আমাদের ভরবেগের নিত্যতার সূত্রটা একটু বুঝতে হবে। তো এই ধরনের রিলেটেড কিছু ম্যাথ করারও প্ল্যান আছে, তো দেখা যাক, শুরু করা যায়। তো আমাদের আজকের টপিকটা কি, ঘাত বল ও বলের ঘাত। তো আমরা প্রথমে ঘাত বল নিয়ে একটু কথাবার্তা বলি, বলের ঘাতটাও নিজে নিজে চলে আসবে। ঘাত বলটা কি জিনিস? ঘাত বলটা হচ্ছে এক প্রকার বল, যেহেতু ঘাতের সাথে বল আছে। বল মানে কি এক প্রকার বল যেটা দিক দিক পরিবর্তন করে, যেটা ছোটবেলা থেকে জানি। এখন ঘাত বল কি জিনিস? ঘাত বলও এক প্রকার বল হবে, তার মানে এটাও এক প্রকার বল। এটা তো বুঝতেছি এক প্রকার বল হবে, তো এটা তো বলই হবে। তো কেমন বল এটা? এটার জন্য আমাদের দুইটা শর্ত বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে এমন একটা বল যেটা খুব অল্প সময় ধরে কাজ করে, খুব অল্প সময় কাজ করে, সময় ধরে কাজ করে। তো অল্প সময় ধরে কাজ করতেছে, খুব বেশি বল একসাথে কাজ করে, খুব বেশি বল একসাথে কাজ করে, মানে খুব অল্প সময় ধরে যদি জোরে বল কাজ করে, একসাথে কাজ করে। তার মানে কি, খুব অল্প সময় ধরে যদি কোনো একটা বস্তুর ওপর যদি অনেক বেশি বল কাজ করে, সেটাই কি আমাদের ঘাত বল। ঘাত বল মানে এক প্রকার বল, যে এমন একটা বল যেটা হচ্ছে খুব জোরে কাজ করে খুব অল্প সময়। একটা উদাহরণ দিই তো, যেমন ক্রিকেটাররা যেমন ব্যাট বল খেলে, ক্রিকেটাররা ক্রিকেট খেলে, ওইটাকে আমরা ব্যাট বল বলতাম ছোটোবেলায়। তো ওই ক্রিকেটাররা যে ক্রিকেট খেলতেছে, ব্যাট বলের মধ্যে মনে করো ব্যাট আর বল, যখন মনে করো ছক্কা মারতেছো তুমি, এভাবে ঠাস করে ছক্কা মারছো, ছক্কা মারলে এই দেখো বলটা এইটার সাথে আঘাত খাইলো, আঘাত খেয়ে বলটা ছক্কার দিকে চলে গেল। তো বলটা আঘাত খেয়ে যাচ্ছে, এইখানে এদের মধ্যে সংস্পর্শ হইলো কতক্ষণের? খুব অল্প সময় ধরে। কিন্তু বলটা কীরকম? খুব জোরে বল, খুব অল্প সময়ে খুব জোরে বল। এইটা একটা উদাহরণ হতে পারে ঘাত বলের। ঘাত বলের উদাহরণটা যদি বুঝতে পারি, তো ঘাত বলের সাথে এটা বুঝতে পারলাম আশা করি। ঘাত বলটা এমন প্রকার বল যেটা খুব অল্প সময় ধরে খুব বেশি একসাথে অনেকগুলা বেশি বল কাজ করে। ঘাত বল আশা করি বোঝা গেছে। এখন আসো বলের ঘাত কি জিনিস। বলের ঘাত কি জিনিস? বলের ঘাত, বলের ঘাত হচ্ছে, বলের ঘাতটা যদি বুঝে ফেলি তাহলে ইজি হয়ে যাবে আরো। বলের ঘাত হচ্ছে কি, বলের ঘাত হচ্ছে, তোমার মনে করো আগে আমরা বল কি জিনিস সেটা একটু চিন্তা করি। বলের ধারণাটা কে দিয়েছিল? বিজ্ঞানী নিউটন। তার দ্বিতীয় সূত্রে কি বলছিল? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে চলে। যেদিকে ভরবেগের পরিবর্তন ওইদিকে হয় যেদিকে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়। তার মানে বিজ্ঞানী নিউটন কি বলছিল? বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের, প্রযুক্ত বলের সমানুপাতিক। এই লাইনটাই মেনলি লাগতেছে আমাদের। তার মানে কোনো একটা বস্তুর মধ্যে ভরবেগ পরিবর্তন হতেছে। ভরবেগ মানে কি? এম গুণ ভি বা মোমেন্টাম, ভর ইন্টু ব্যাগ। তো ভরবেগের পরিবর্তন মানে কি? এটা অনেকটা এরকম আর কি, ভর ইন্টু ব্যাগ, শুরুর ভরবেগ মাইনাস শেষের ভরবেগ বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর হার মানে কি? হার মানে আমরা জানি সময় দিয়ে ভাগ করে দেওয়া। এই জিনিসটা কার সমানুপাতিক বলছিলাম? ফোর্সের। এই জিনিসটা থেকেই জিনিসটা আসলো, সেটা হইতেছে আমরা এখান থেকে যে শর্তটা পেলাম সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি বা ইজ ইকুয়ালস এফ। বা এখান থেকে আমরা এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ ইকুয়ালস এফ লিখতে পারতাম, যেটা শিখছি আমরা, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখানে একটা সমানুপাতিক দ্রব্যক আনতাম, সমানুপাতিক দ্রব্যকটার মান 1 হয়ে যেত গা, তারপর এটাকে আমরা এম ভি মাইনাস এম ইউ বাই টি বলতাম। তার মানে ফোর্স মানে কি বুঝতেছি? ফোর্সটা কখন হচ্ছে? যখন ভরবেগের পরিবর্তন হইতেছে সময়ের সাপেক্ষে, বা সময়টা হার হিসেবে ইউজ করতেছি। তো বলের ঘাত কি জিনিস? বলের ঘাতটাও সেম, জাস্ট ঘাত বলের কারণে যদি বস্তুর
বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তনের হার বলতে হবে, কিন্তু হার। আলটিমেটলি কথা কিন্তু সেম, জাস্ট এটা ঘাত বলের কারণে, মানে খুব অল্প সময়ে জোরে বলের কারণে, খুব অল্প সময়ে কোনো একটা বস্তুর উপর বেশি বলের কারণে যে ভরবেগের পরিবর্তনটা হবে সেটাই কি আমাদের বলের ঘাত। এখন বোঝা গেছে? মনে করো তুমি একটা টেনিস বল নিলা, বলটা নিয়ে এভাবে জোরসে নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পর বলটা গিয়ে দেয়ালে লাগলো, এখানে দেয়ালে গিয়ে ঠাস করে আবার ফেরত আসলো। এই দেয়ালে লেগে, ধাক্কা লেগে ফেরত আসতে এখানে কি হইতেছে? এখানে ঘাত বল কাজ করতেছে না, খুব অল্প সময়ে বেশি বল কাজ করতেছে। এটাও একটা উদাহরণ হতে পারে। তো ওই বলের কারণে ভরবেগের যে পরিবর্তনটা হয় সেটাই কি আমাদের পরিবর্তনের হার যেটা হয় সেটাই কি আমাদের বলের ঘাত। এখন কথাটা হচ্ছে এটা কীভাবে লিখবো? মনে করো ঘাত বলের কারণে বলছি, তো আমরা মনে করো এই সূত্র দিয়ে এই কাজটা করে ফেলা যায়। F সমান mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। mv মাইনাস mu ডিভাইডেড বাই টি জিনিসটা দেখতেছি আমরা, রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। F সমান mv মাইনাস mu বাই টি দেখা যাচ্ছে। তাহলে এই টিটাকে এই পাশে নিয়ে আসো, এফ টি সমান mv মাইনাস mu। বোঝা যাচ্ছে কিনা দেখো তো? তো এখানে কথাটা হচ্ছে কোথায়, এখানে যে ফোর্সটা আমরা দিব সেটা হবে কি ঘাত বল, অলওয়েজ ঘাত বল। বলের ঘাত হইতে হলে এখানে যে ফোর্সটা দিব এটা অলওয়েজ ঘাত বল হইতে হবে। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? আচ্ছা, যা হবে এখন এটা বোঝা গেছে এফ টি সমান mv মাইনাস mu। এই এফ টিকে অনেক সময় জ্যা দ্বারাও প্রকাশ করা হয়, বা ঘাত বল তো ফোর্সকে বলে। তার মানে এই পোড়াটাকে একসাথে বলা হয় কি? পোড়াটাকে একসাথে বলের ঘাত বলা হয়, বলের ঘাত। এই বলের ঘাতকে অনেক সময় জ্যা দ্বারা প্রকাশ করা হয়। তার মানে জ্যা সমান mv মাইনাস mu। বোঝা গেছে কিনা দেখো তো? জ্যা সমান mv মাইনাস mu। এখন একটা উদাহরণ দেখি। মনে করো এখানে একটা দেয়াল আছে, দেয়ালে তুমি একটা বল নিক্ষেপ করলে, এভাবে ধাক্কা গেল মনে করো ডেলটি সময়ে, ছোট সময়ে, আর সেটা ফেরত আসলো, মানে এখান থেকে ফেরত আসতে আমি জাস্ট একটু নিচে আঁকলাম আর কি ফেরত আসার দিকটা। তো ইউ আদি বেগে গেছে এম ভরের বস্তু, এবং ভি শেষ বেগে ফেরত আসলো। এখানে একটু যদি খেয়াল করো এটার ঘাত বলের ঘাত কীভাবে কাউন্ট করব, এটার জন্য একটু খেয়াল করতে হবে। একটু যদি দেখো, এটার মনে করো এটা হইতেছে তোমার বস্তুটার এটা হইতেছে তোমার একটা বস্তুকে। আচ্ছা দেখি তো, ইউ আদি বেগে মারছি, শেষ বেগ ভি, বা অনেক সময় ধাক্কা গায়ে যেটা সেটা সেম ব্যাগে ফেরত আসতে পারে। এটা অনেক সময় এভাবে বলা যায় যে ইউ আদি বেগে গেছে বা যেই ব্যাগে গেছে সেই ব্যাগেও ফেরত আসছে, এভাবে বলা যায়। একটু সেম দিয়ে দেখি। তো ভি ব্যাগে গেল, ভি ব্যাগে ফেরত আসলো। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম। ভি ব্যাগে এটাকে ধাক্কা মারলো, ভি ব্যাগে ফেরত আসলো। তো এটার বলা হচ্ছে এটার বলের ঘাত বের করো। বলের ঘাত কত? তো বলের ঘাত মানে কি শিখছি? এফ টি সমান mv মাইনাস mu। এম শেষ বেগ মাইনাস আদি বেগ, আদি বেগ। তো এখানে দেখা যাচ্ছে শেষ বেগ এটা ভি, এদিকে যাইতেছে, এদিক দিয়ে আসতেছে ভি। এটা শেষ বেগ কোনটা? এখানে এটা শেষ বেগ, এটা কি আদি বেগ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো তোমাদের মনে হইতে পারে এটা এদিকে যাইতেছে, এটা এদিকে যাইতে, mv মাইনাস mv, তার মানে যে জিরো হওয়ার কথা, তার মানে mv মাইনাস mv জিরো হয়ে যাওয়ার কথা। কিন্তু কথা আছে এখানে, কথাটা কি? ভি মাইনাস ইউ। ঠিক আছে, এতটুকু। এখন এম তো সেম থাকবে। ভিটা কি? ভিটা হইতেছে শেষ বেগ। এখন ব্যাগ একটি কি রাশি? ভেক্টর রাশি। ব্যাগের দিকটা কিন্তু চিন্তা করতে হবে। এটা যেহেতু এদিকে যাইতেছে, এটা তার উল্টা দিকে আসতেছে না। তো এদিকে যাওয়ারটাকে যদি আমরা এদিকে ডানে যাওয়ারটাকে যদি আমরা পজিটিভ ধরি, বামে যাওয়ারটা কি হবে তাহলে? বামে যাওয়ারটা নেগেটিভ হবে। তো বামে আসতেছে কে? ভি। এটা তাহলে কি হবে? নেগেটিভ ভি হবে। বুঝলাম। আবার মাইনাস আদিবেগ কত? এটা যেহেতু ডানে যাইতেছে, এটা পজিটিভ হবে, আদিবেগ ভি।
তার মানে m মাইনাস টু ভি, তার মানে মাইনাস টু এম ভি হয়ে গেল, এটা অ্যান্সার। এখন তুমি যদি দিক এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ উল্টাও ধরো তাও মিলবে, সমস্যা নেই, এটা জাস্ট মাইনাস বোঝাচ্ছে। এতটুকু বোঝা গেছে কিনা? অঙ্ক দিলে পারা যাবে কিনা খেয়াল রাখতে হবে, চিহ্নটা খেয়াল রাখতে হবে কিন্তু। এবার আরেকটু কমপ্লিকেটেড করে এটাকে, মনে করো এটা ভার্সিটি অ্যাডমিশন একটু ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এটার মধ্যে মনে করো একটা বল এদিকে যায় ধাক্কা খাইতেছে, বলটা ধাক্কা খেয়ে এদিকে চলে গেল। এটা যদি এইভাবে ধাক্কা খায় একটা বস্তু, এখানে এম ভরের বস্তুটা ভি বেগে যাইতেছিল, ধাক্কা খাই সেম এম ভরের বস্তুটা ওই সেম ভি বেগে যাইতেছে, মনে করো সেম এম ভরের বস্তুটা সেম ভি বেগে যাইতেছে, বোঝা যাচ্ছে কিনা? তারপর এখানে বলে দিল যে এখান থেকে এটা এরকম একটা দাগ টেনে বললো যে এখান থেকে লব্ধি বা এখান থেকে যে একটা রেখা টেনে এটাকে থিটা কোণে যাইতেছে এটার সাথে বা আনুভূমিক রেখার সাথে, আর বলে দেওয়া হলো এটা সেম আনুভূমিক কোণে এদিকেও গিয়ে হইলো, কার্ভড হইলো। এখন এটা কীভাবে বের করবো? এটার বললো যে ঘাত বল, বলের ঘাত বের করো, দুইটাই বের করতে বললো। ঘাত বল ফার্স্টে বের করতে বললো বলের ঘাত, তারপর বলছে ঘাত বল কত। তো এটার বলের ঘাত ঘাত বল যদি বের করতে চাই কীভাবে বের করবো চিন্তা করে দেখি তো। বলের ঘাত মানে কি শেষ বা এরকম টাইপেরও বলতে পারে, এফ টি সমান এম ভি মাইনাস ইউ, তার মানে এম ভি মাইনাস এম ইউ, এভাবে লিখতে পারি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এভাবে বলতে পারি। এখন এম ভি মাইনাস এম ইউ এটা বুঝলাম, এম ভি মাইনাস এম ইউ এটা যদি হয়, এখানে তো থিটার কথাবার্তা চলে আসলো, তো কাহিনী কীভাবে সলভ করবো এটার একটু যদি দেখার চেষ্টা করো। এটাকে একটু স্ট্যান্ড করে লিখি, এটাকে এইভাবে লিখি, এম ভরের বস্তু ভি বেগে যাইতেছে, এটা যদি আমরা এটা যেহেতু কোণাকুণি যাইতেছে, কোনো একটা জিনিস কোণাকুণি যাইলে তার কয়টা অংশ থাকে? তার দুইটা অংশ থাকে, একটা তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা তাকে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক না? এটা যদি থিটা হয় তাহলে একান্তর কোণ, এটাও থিটা। এটা যদি থিটা হয়, মনে করো এখানে আমরা ডাইরেক্ট ভরবেগটাই কাউন্ট করে নিই এম ভি, তো এম ভি কস থিটা অংশটা এদিকে হবে, এম ভি কস থিটা হবে এদিকে, ভরবেগটাই কাউন্ট করে নিচ্ছে। ভি কস থিটা বা এম ভি কস থিটা সেম কথা, ভি কস থিটা না লেগে আমরা জাস্ট এমটাও গুণ করে দিচ্ছি, সমস্যা তো নেই। তো এম বি সাইন থিটা হবে এদিকে, আচ্ছা বুঝলাম, এম বি সাইন থিটা। আবার এটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটারও যেহেতু এভাবে যাচ্ছে, এটার কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। এটা যেহেতু থিটা, তুমি কি মনে করো এটাও কি থিটা না? নাকি এটা থিটা? কি কোনটা কোনটা থিটা মনে আছে? এখানে থিটা কিন্তু এটা, কেমনে এটা একটু বলতেছি, থিটা কিন্তু এটা, ও সরি এখানে একটু গ্যাপ হয়ে গেছে, থিটা এটা না, সরি। এখানে যে জিনিসটা দেখলাম একটু গরমিল করে দিছি, যা হবে হোক, এখানে কি হইলো দুইটা অংশ হইলো এরকম, এটা যদি থিটা হয়, থিটা হবে এটা, তার মানে এটা এদিকে কি হবে এম বি কস থিটা এম বি সাইন থিটা। এটা কেন হলো এটা একটু খেয়াল করো, এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, ছেদককে সেম ছেদক, তো দুইটা সমান্তরাল রেখার ছেদক যদি সেম হয় তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কি সমান হয়, যেটাকে আমরা কি বলতাম অনুরূপ কোণ। অনুরূপ কোণের কারণে এটা হচ্ছে, এটা একান্তর কোণ হবে না কিন্তু, ওই লেখার সময় একটু ভুল করে ফেলছি শুরুতে। আচ্ছা যা হোক, দুইটা সমান্তরাল রেখা যদি একটা সেম ছেদকে ছেদ করে তাদের অন্তর্ভুক্ত কোণের মান সমান হয়। তো এখানে এমবি কস থিটা এটা হলো, এমবি কস থিটা এটা হলো, এমবি সাইন থিটা উপরে, এমবি সাইন থিটা উপরে। তো ওয়াই অক্ষর দিকে দেখো একটু, ওয়াই অক্ষের জন্য যেটা ভরবেগের পরিবর্তন হইতেছে সেটা নিয়ে কাউন্ট করি। ওয়াই অক্ষের জন্য যে ওয়াইটা কাউন্ট করি, কী হবে বলো তো? এমবি সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, এটার এমবি সাইন থিটা কাজ করতেছে। এটা যদি আদি ভরবেগ হয়, এটা যদি শেষ ভরবেগ হয়, আদি ভরবেগ শেষ ভরবেগ এমবি সাইন থিটা মাইনাস আদি ভরবেগ এমবি সাইন থিটা, যেহেতু দিক দুটোটারই সেম দিকে।
তাহলে দুইটাই যদি যোগ বিয়োগ করে দিই তাহলে কি 0। তার মানে y অক্ষের দিকে ভরবেগের পরিবর্তন হইতেছে না, তার মানে y অক্ষের দিকে কোনো প্রকার ঘাত বল বা বলের ঘাত নাই। এবার x অক্ষের দিকে দেখি, x অক্ষের দিকে mb cos θ এদিকে কাজ করতেছে, এটার জন্য mb cos θ এই পাশে কাজ করতেছে। এটার জন্য যদি যে x অক্ষ বরাবর কাউন্ট করি কি হয়, এটার জন্য তাহলে কি হবে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। যদি এদিকে যাওয়ারটাকে যদি পজিটিভ ধরি, এদিকে আসারটাকে যদি নেগেটিভ ধরি, এদিকে যাইতেছে কে mb cos θ মানে আদি বেগ, তার উল্টা দিকে আসতেছে mb cos θ যেটা হইতেছে শেষ বেগ। তো শেষ বেগটা কী হবে, ঋণাত্মক চিহ্ন হবে, তার মানে মাইনাস mb cos θ। তুমি তোমার মতো করে চিহ্নটা ইউজ করবা, চিহ্নটা ফ্যাক্টর না এখানে। mb cos θ মানে শেষ ভরবেগ cos θ, তার মানে এখানে আনসার কি মাইনাস 2mv cos θ। বোঝা গেছে কিনা, মাইনাস 2mv cos θ, ঠিক আছে, মাইনাস 2mv cos θ। আচ্ছা, তারপর এটা বোঝা গেছে, এটা কিন্তু সলিউশন। আবার যদি এখানে একটা কোশ্চেন করে, যদি বলে এটার বলের ঘাত বের করতে পারছে, এটা ঘাত বল কত, তার মানে এখানে লিখে দিব এফটি লেখার পর এখানে লিখে দেবো কি ফোর্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2mv cos θ ডিভাইডেড বাই টি। তো এটাই হচ্ছে তোমার বলের ঘাত বল, সরি ঘাত বল, এটা ঘাত বল, আর এটা কি বলের ঘাত। বোঝা গেছে কিনা। এবার আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা কোশ্চেন কি, যে তোমার মনে করো সেম কোশ্চেন, জাস্ট থিটার দিকটা পাল্টাই দিল, এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, বললো যে থিটাটা এবার এভাবে কাজ করতেছে আর এভাবে সেম অ্যাঙ্গেলে চলে যাইতেছে। এম ভরের বস্তু ভি বেগে যেটা যাইতেছিল, এম ভরের বস্তু ভি বেগে সেম দিকে যাইতেছে। এটা কনসেপ্ট বুক বা উদ্ভাসের কনসেপ্ট বুকেও আছে এই কোশ্চেনটা। এটা কেমন সলভ করব, সেম আগের মতো দুইটা অংশ করো এটাকে। এবার বলো থিটা কোনটা হবে, চিন্তা করে দেখো, থিটা কিন্তু এটা হবে না। থিটা যদি এটা হয় তাহলে উপরের দিকে কী হবে, mb cos θ, নিচের দিকে কী হবে mb sin θ। এবার এটা এদিকে চাইলে এটারও কয়টা অংশ থাকবে, দুইটা অংশ থাকবে। দেখি তো এটা যদি থিটা হয় তাহলে বলো তো আমাকে কোনটা থিটা হবে। এই দেখো এখন লাইন হচ্ছে এটা, আরেকটা লাইন হচ্ছে এটা, দুইটাকে সেম ছেদক। তো এটা যদি এভাবে কাউন্ট করো তাহলে এখানে থিটা যদি এটা হয় তো এটাও থিটা হবে না, অনুরূপ কোণ। দুইটি সমান্তরাল রেখাকে যদি সেম ছেদক দিয়ে ছেদ করে তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, যেটাকে অনুরূপ কোণ বলতাম। তো এটা যদি থিটা হয় এটাও কি হবে থিটা, তার মানে এদিকে কি হবে mb cos θ, তাহলে mb sin θ হবে এদিকে। এবার y অক্ষের দিকে চিন্তা করো, y অক্ষের দিকে ঘাত বল যেটা, বা বলের ঘাত বলের ঘাত, ওপরের দিকে mb cos θ, এটাও mb cos θ। তো শেষ ভরবেগ বা শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ mb cos θ, যেহেতু দিক সেম দিকে তাই এখানে চিহ্নের কথা চিন্তা করতে হচ্ছে না, দুটোটা বিয়োগ করলে 0। এখন x অক্ষ বরাবর কী হবে একটু বলো, x অক্ষ বরাবর এদিকে যাইতেছে mb sin θ, শেষটা হইতেছে শেষ ভরবেগ হইতেছে mb sin θ এদিকে। এদিকেরটাকে যদি পজিটিভ ধরে নিই, এদিকেরটাকে যদি ঋণাত্মক ধরে নিই, তুমি চাইলে তোমার এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরো, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নাই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, mb cos θ mb sin θ জন্য হবে শেষ কত হবে mb sin θ, যেহেতু এদিকে আসতেছে উল্টা দিকে আসতেছে নেগেটিভ ধরলাম, মাইনাস এদিকে যেটা যাইতেছে সেটার জন্য mb sin θ। তার মানে অ্যান্সার কি মাইনাস 2mv sin θ। বোঝা গেছে কিনা দেখো তো। বোঝা গেলে একটা উদ্ভাসের কোয়েশ্চেন আসছিল, সেটা একটু সলভ করে দিই। তোমার কোয়েশ্চেনটা ছিল এরকম, আমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে দিই। কোয়েশ্চেনটা ছিল এরকম যে এরকম একটা কোয়েশ্চেন ছিল যে এখানে বলতেছে 2 কেজি ভরের লৌহ 30 ডিগ্রি কোণে একটি দেয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে। তার মানে এরকম একটা দেয়াল চিত্রও দিয়ে দিছে, এরকম এটার সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এদিকে যাচ্ছে 30 ডিগ্রি কোণ করে ফেলছে। 30 ডিগ্রি কোণ করার পরে বলতেছে 2 কেজি ভরের বস্তুটা কত, 2 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো, 4 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে।
তারপর 4 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে ওটা ফেরত আসলো। তো বলতেছে যে এটার বলের ঘাত কত, বলের ঘাত কত, বলের ঘাত কত। এটা কোনো কোশ্চেনে আসছে না, এটা তো দেখাচ্ছে না। আচ্ছা যা হবে হোক, এখানে 30 ডিগ্রি কোণ 2 কেজি ভরের বস্তু, সেম আগের মতো দুইটা অংশ করে ফেলো, এটাও দুইটা অংশ করে ফেলো। তো এটার এমভি কোন অংশটা, এটা যেহেতু থিটা, এটাও থিটা হবে, তার মানে এমভি কস থিটা উপরের দিকে কাজ করতেছে, এমভি কস থিটা এটার জন্য উপরের দিকে কাজ করে দেখছিলাম, এটা এটা এক অনুরূপ কোণ এমভি কস থিটা, তার মানে এদিকে এমভি সাইন থিটা কাজ করতেছিল। তো এমভি কস থিটার পার্টটা 0 হয়ে যাচ্ছিল প্রত্যেকবার, তা আবার দেখাচ্ছি না। তো আমাদের অ্যান্সারটা কী হবে, এমভি সাইন থিটার অংশগুলো নিয়ে না। তো এমভি সাইন থিটা মাইনাস এমভি সাইন থিটা মানে যার এক্স অক্ষ বরাবর যেটা হচ্ছে এমভি সাইন থিটা, শেষ এমভি সাইন থিটা মাইনাস আদি এমভি সাইন থিটা। এভাবে করে দিবা, এভাবে করে দিলে ভুল হবে না। কি ভুল হয়েছে, ভুল হয়েছে যে তুমি দিকটা দাও নাই। এমভি সাইন থিটা যেহেতু এদিকে আসতেছে, এদিকেরটাকে আমি নেগেটিভ ধরে নিয়েছিলাম, এদিকে যাচ্ছে এটাকে পজিটিভ ধরছে, আবার বলে দিচ্ছে এটাকে নেগেটিভ ধরো এটাকে পজিটিভ ধরো, ডাজেন্ট ম্যাটার। তো এদিকে যেটা আসতেছে শেষটা আসতেছে, তার শেষটার জন্য মাইনাস এদিকে আসবে, মানে -2 এমভি সাইন থিটা। এবার মানগুলো বসাই দাও, -2 এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 কেজি, ভি এর মান কত 4 মিটার পার সেকেন্ড, সাইন 30 ডিগ্রি। তো 2 দুগুণে 4 কত, 4 4 16 ইন্টু হাফ, তার মানে -8। অ্যান্সার কি, বলের ঘাত -8। বলের ঘাত কত বলছে, বলের ঘাত বলছে কিন্তু এটা বের করতে বলছে, ঘাত বল বলে নেই কিন্তু। ঘাত বল বললে কি দেওয়া লাগতো, সময়টাও দেওয়া লাগতো, কত সময় ধরে এখানে কাজ করতেছে। মনে করো 2 সেকেন্ড ধরে কাজ করতেছে, এটা বলে দিলাম আমি। মনে করো এখানে নেগেটিভ আসছে, ডাজেন্ট ম্যাটার, এটাকে উজ্জ করে দাও, মাইনাস উজ্জ করে। তো এফটি সমান যদি 8 হয়, তাহলে এফ এর মানটা যদি বের করতে হয়, ঘাত বল যদি বের করতে 8/2, তার মানে 4 হয়ে গেল। তো 4 নিউটন হয়ে গেল, বোঝা গেছে। আচ্ছা একটা মেজর জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঘাত বল, বলের ঘাত। ঘাত বলের একক কি, নিউটন। বলের ঘাতের একক কি, জানি না ভাইয়া। বলের ঘাতের এককটা দেখো, এমভি, ডেল এমভি না, ডেল এমভি বা ভরবেগের পরিবর্তন। তো তোমার এটা কি, বা এটা এফটিও লেখা যায়। তো এম মানে কি, কেজি এককের, এটা কি মিটার পার সেকেন্ড, তার মানে বলের ঘাতের একক কি, মিটার, কেজি মিটার পার সেকেন্ড। বুঝা গেছে কি না? আচ্ছা এবার এটা বুঝে গেছে, সব কিছু বুঝে গেছে। আমাদের পরের টপিকটা কি, আমাদের পরের টপিকটা হচ্ছে তোমার ভরবেগের নিত্যতার জিনিসটা নিয়ে। ভরবেগের নিত্যতার জিনিসটা আগের জিনিসটা দিয়েও ব্যাখ্যা করা যায়, বলের ঘাত বা ঘাত বল দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার আরও একভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের কথাটা নিয়ে। কোনো একটা বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, ওটা প্রত্যেকটা বস্তুর, ক্রিয়াশীল বস্তুর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে, এটা জানতাম আমরা। তো মনে করো কোনো একটা বস্তুর ওপর যদি F1 বল কাজ করে বা F বল কাজ করে বা F1 বল কাজ করে, তার সমান ও বিপরীতমুখী আরেকটা প্রতিক্রিয়া বল বা রিয়েকশন ফোর্স কাজ করবে। এটাকে মনে করে এই রিয়েকশন ফোর্স থেকে যদি আমরা F2 ধরে নিই, F2 যদি ধরে নিই, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, dp/dt সমান কি, বা P1 দিয়ে দিলাম যেহেতু F1 এর জন্য, মাইনাস dp2/dt, মাইনাস আসছে তো অলরেডি। তো এখান থেকে আমরা কি পাই, dp1/dt ইজ ইকুয়ালস বা প্লাস dp2/dt সমান কি 0। এটা সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি, 0 লিখতে পারি। তো আমরা কি করলাম, আমরা যদি একটা জিনিস করি, আমরা এখানের উভয় পক্ষের ডিডিটিটা যদি কমন নিয়ে ফেলি, এভাবে করে ফেলি, ডিডিটি যদি কমন নিয়ে ফেলি, তাহলে P1 প্লাস P2, এভাবে তো এই ডিডিটিটাকে তো দুজনের কাছে দিয়ে দেওয়া যায় অলরেডি, তো এটাকে কমন নিলাম আর কি। তো এখানে জিরোটাকে ডিডিটি অফ ধ্রুবক লিখে দিলে কেমন হয়,
কারণ কোনো একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মানে কি 0। এখন ডিডিটি অফ P1 প্লাস P2, উভয় পক্ষের থেকে ডিডিটিটা যদি তুলে দাও, P1 প্লাস P2 সমান কি আসে? ধ্রুবক। P1 প্লাস P2 সমান যদি ধ্রুবক হয়, তার মানে কি P1 মানে কি একটা ভরবেগের আরেকটা, P2 মানে কি আরেকটা ভরবেগ, দুইটা ভরবেগের যোগফল অলওয়েজ কি হচ্ছে? তাহলে ধ্রুবক হইতেছে, এটা অলওয়েজ। তার মানে m1 v1 প্লাস m2 v2, এটা যদি m1 v1 এর বস্তু হয় প্লাস এটাকে যদি m2 v2 লিখি, তাহলে m1 v1 প্লাস m2 v2 সমান কি হয়? ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি m1 v1 প্লাস m2 v2 সমান কি? ধ্রুবক। ধ্রুবক যদি বলতে পারি, তাহলে আমরা এটাও বলতে পারি m1 u1 প্লাস m2 u2 সমান ধ্রুবক। তো এখান থেকে যেহেতু দুইটাই ধ্রুবক, তাই আমরা এটাকে লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 সমান m1 u1 প্লাস m2 u2। এটা যদি এভাবেও লিখি যে m1 v1 প্লাস m2 v3 প্লাস m3 v3 সমান যদি ধ্রুবক লিখতাম, সমান ধ্রুবক, তাহলে এটার জন্য m3 u3 আসতো। তার মানে এখানে যদি একটা m3 v3 আসতো, তাহলে ইজ ইকুয়ালস এখানে একটা m3 u3ও আসতো। এটা হইতেছে জাস্ট আমাদের ভরবেগের নিত্যতার সূত্রটার মধ্যে পড়ে, আদি ভরবেগের পরিবর্তন সময় শেষ ভরবেগের পরিবর্তন। আচ্ছা, যা হবে হোক, এই ধরনের ম্যাথ আমরা জাস্ট এটা একটু ডেফিনেশনটা করে দিলাম বা ইলাবোরেটেডভাবে দেখাই দিলাম। তো আমরা এই ম্যাথগুলো কীভাবে সলভ করব? ম্যাথগুলো সলভ করার জন্য আমরা কতগুলো টাইপে ভাগ করে দিই বা টার্মে ভাগ করে নিই জিনিসগুলোকে। আমরা একটা ম্যাথ করব আর অঙ্কগুলো বলি। তো টাইপ 1 দেখি। আমাদের টাইপ 1টা মনে করো দুটা বস্তুর মধ্যে হইতেছে, দুটা বস্তু, একটা u1 আদিবেগে যাইতেছে আর একটা u2 আদিবেগে যাইতেছে। m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু, এরা কি হলো? এরকম ধাক্কা খাওয়ার পর এবার এটা m1 v1 বেগে যাইতেছে, এটা আবার m2 v2 বেগে যাইতেছে। এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। তো অঙ্কগুলো সলভ করার জন্য আমরা জিনিসটাকে ঘটনা দিয়ে ভাগ করার চেষ্টা করব, ঘটনা দিয়ে সম্পর্ক করার চেষ্টা করব। কিভাবে? দেখো এখানে ঘটনাটা কি? সংঘর্ষ হওয়া। তো আমরা এটাকে যদি দুইটা পার্টে ভাগ করে ফেলি, সংঘর্ষের আগে কি হইতেছে সেটার মোট ভরবেগটা যদি আগে বের করে ফেলি, সংঘর্ষের পূর্বে, ঘটনার পূর্বে, আরেকটা করব যে কি ঘটনার পরে বা সংঘর্ষের পরে। মানে আমাদের এই ম্যাথগুলো আমরা সবসময় করব কি দুইটা ঘটনা বা যতগুলো ঘটনা হয় ঘটনায় ভাগ করে ফেলব। এখন সংঘর্ষের পূর্বে কি হইতেছে দেখি তো। সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কত? m1 u1, আর এটার ক্ষেত্রে কত? m2 u2, ঠিক না? তো মোট ভরবেগ মানে যোগ। আবার সংঘর্ষের পর সংঘর্ষ হলো, তারপরে সংঘর্ষের পর এদের কি হলো? m1 v1 প্লাস m2 v2। তো আমরা জানি যে দুইটা জিনিসের যোগফল বা দুইটা ভরবেগের যেটা পরিবর্তন বা ভরবেগ, আদি ভরবেগ সমান শেষ ভরবেগের কথাটা যদি হয়, তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান সংঘর্ষের পরের ভরবেগ। তাহলে এই থিওরি অনুসারে আমাদের m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2 হয়ে যায়। বোঝা গেছে কিনা? এটা হচ্ছে টাইপ 1। এবার টাইপ 2টা একটু দেখি, তাহলে তোমরা আস্তে আস্তে ধরতে পারবা যে কিভাবে কি করতেছি। তো তোমার এভাবে যদি একটু কাউন্ট করি, টাইপ 2টা হইতেছে মনে করো এরকম একটা বস্তু আছে, m1 ভরের বস্তু v1 বেগে u1 বেগে যাইতেছে, আবার m2 ভরের বস্তুটা u2 বেগে যাইতেছে। ধাক্কা খাওয়ার পরে কি হইতেছে বললো যে ধাক্কা হওয়ার পর তারা দুজন একটা একটার ভিতর ঢুকে গেল গা, m1 আর m2 ভরের বস্তু দুটোটা একটা একটার ভিতর ঢুকে গেল এবং ভি বেগে যাওয়া শুরু করলো। এটা ধরে নাও এরকম ম্যাথ তো আসে। তো এটার ক্ষেত্রে তাহলে আমরা কি করব? ঘটনার পূর্বে করব, মানে সংঘর্ষের পূর্বে কাউন্ট করব। মানে আমাদের এই ম্যাথগুলো মোট কথা হচ্ছে ঘটনা দিয়ে ঘটনার শুরুতে, ঘটনার পরে এভাবে ভাগ করে নিলে অঙ্কগুলো করতে ইজি। ঘটনা ঘটার পূর্বে কি হইতেছে? মোট ভরবেগ কত? m1 u1 m2 u2, এটা যোগফল। আবার ঘটনার পরে কি হয়? ঘটনার পরে কি হচ্ছে? m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তু কি হইতেছে? m1 ভরের বস্তুটা মনে করো এখানে কোথাও আছে এভাবে ভিতরে, m2 ভরের বস্তুটা মনে করো বাকিটা। তো m1 ভরের বস্তুটা দুটো একসাথে ঢুকে গেছে মোট কথা। এমনি চিন্তা করো তো, এই m1 ভরের বস্তুটা ভি বেগে যাইতেছে জানা,
আবার এখানে বাইরের M2 ভরের বস্তুটা মানে দুটোটা একটা একটার সাথে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু দুজনের ব্যাগ সেম না, তাহলে M1 ভরের বস্তুটাও ভি ব্যাগে যাইতেছে প্লাস M2 ভরের বস্তুটাও ভি ব্যাগে যাইতেছে, বা এটাকে যদি এভাবে লিখি ভিটা কমন নিলে M1 প্লাস M2 মাস দুইটার যোগফল। তো আমরা এটা সমান এটা লিখলে কি হয়ে যায় M1 প্লাস M2 ইন্টু ভি। বোঝা গেছে কিনা? এবার একটু চিন্তা করি, এভাবে করছি তো বোঝা গেছে অঙ্ক বলে কীভাবে করি। এবার মনে করো কতগুলো অঙ্ক আছে যেগুলোতে জ্ঞা বের করতে বলে, তো বোঝা গেছে কিনা? আমরা যদি একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, এই ম্যাথটা ঢাকা ভার্সিটি 12-13-তে আসছিল, সেটা ছিল স্থির অবস্থা থেকে একটা বস্তু বিস্ফোরিত হলে M1 এবং M2 ভরের দুটি খণ্ডে স্থির অবস্থা থেকে, প্রথমে বলে দিল স্থির অবস্থা থেকে একটা বস্তু বিস্ফোরিত হলো, বুম। বিস্ফোরিত হওয়ার পর M1 আর M2 দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল, M1 আর M2 দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল। খণ্ড দুটি বিপরীত দিকে যথাক্রমে একটার বিপরীত দিকে V1 আর V2 বেগে যাওয়া শুরু করলো। তো V1 আর V2 এর অনুপাত বের করতে বলছে, মোট কথা V1 ডিভাইড বাই V2। কীভাবে সলভ করবো এটা? যদি দেখি প্রথমে ছিল বস্তু দুইটা, বা বস্তুটা ছিল স্থির বস্তু, একটা বস্তু স্থির ছিল, এটা বিস্ফোরিত হলো, বুম হলো, দুইটা বস্তু হলো এবং দুইটার বিপরীত দিকে যেতেছে। এবার একটু যদি এটাকে ঘটনাটা কি হচ্ছে, বুম বুম হচ্ছে, ঘটনা বুম বুম হচ্ছে, তাহলে ঘটনার পূর্বে কি হচ্ছে একটু দেখি। ঘটনা ঘটার পূর্বে কি হচ্ছে? ঘটনা ঘটার পূর্বে এই দেখো বস্তুটা দাঁড়ায় আছিল, বস্তুটার ভরবেগ যদি চিন্তা করি, ভর জানি না, ব্যাগ কত, 0, তো জানার দরকারও নেই, m × 0 হয়ে গেল, তার মানে 0। আচ্ছা, শেষ। ঘটনার পরে কি? ঘটনার পরে কি হচ্ছে দেখো, বুম বুম হইলো, বুম বুম হওয়ার পরে M1 V1 হইলো, আবার M2 হইলো, V2 হইলো। এবার বলো এখানে যোগ হবে নাকি বিয়োগ হবে? অবভিয়াসলি যোগ হবে, কিন্তু খেয়াল করো একটার বিপরীতে যাইতেছে, তো এটা এদিকেরটাকে যদি পজিটিভ ধরো এটা হয়ে যাবে নেগেটিভ, কারণ ব্যাগ একটি ভেক্টর রাশি। তো এখানে প্লাস ভিতরে মাইনাস, তার মানে এখান থেকে আমরা পাই M1 V1 মাইনাস M2 V2 সমান কি? সমান না। তো M1 V1 মাইনাস M2 V2, আর এটা যদি 0 হয় তো এই দুইটা সমান, একটু আগে বললাম। তো M1 V1 মাইনাস M2 V2 সমান যদি 0 হয়, এবার এটাকে ওই পাশে পাঠায় V1 বাই V2 বের করতে পারবে না। ইজি হয়ে গেল না ম্যাথটা? DU 12-13 আসছে কোয়েশ্চেনটা। এবার আরেকটা কোয়েশ্চেন করি। মনে করো একটা পাখি কি দেখছে, পাখির ম্যাথগুলো অনেকগুলো দেখা গেছে আমাদের। পাখিটা এখানে গাছে একটা পাখি আছিল, পাখি না আমার মাথা হয়েছে এটা। তো গাছের মধ্যে এখানে একটা মানুষ দাঁড়াইয়া পাখিটাকে গুলি মারলো, তারপরে গুলিটা পাখির পেটে পড়লো, পাখিটা গুলি সহ পাখিটা নিচে পড়ে গেল। আচ্ছা, যাবে নিচে পড়ে গেল ভি ব্যাগে। পাখিটার ভর দেওয়া ছিল মনে করো M ভরের পাখি। এখানে অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে গুলি থেকে যে বন্দুকটা বাইর হচ্ছে পশ্চাৎ বেগ কত, পশ্চাৎ বেগ হলে কি ব্যাগের মানটা উল্টা দিকে হবে, নেগেটিভ হয়ে যাবে। ওই ইজি জিনিস, এসব ম্যাথ পারা যাবে না। এসব ম্যাথ তুমি প্রত্যেকটাই ঘটনার শুরু, ঘটনার শেষ, ঘটনার আগে, ঘটনার পরে করে এভাবে বের করে তুমি অঙ্কগুলো সবগুলো সলভ করতে পারবা। তবে একটা মেজর অঙ্ক আমি দেখাই, যেটা হচ্ছে একটা এরকম টাইপের কিছু বোটের দুই পাশে দুইজন আছে, এরকম তো একটা বোট আছে। তো এখানে কি দেখতেছি, তোমার এর দিকে একজন এদিকে লাফ দেওয়ার চেষ্টা করতেছে, আরেকজন এদিকে লাফ দেওয়ার চেষ্টা করতেছে। আর এই যে নৌকাটার নিজস্ব একটা ভর আছে, মনে করে M3 ভরের বস্তু, এটা মনে করে M1 ভরের, এটা হচ্ছে M2 ভরের, M3 ভরের এটা। তো এটা মনে করে এদিকে V1 বেগে লাফ মারতে যাচ্ছে, এটা মনে করে এদিকে V2 বেগে লাফ মারতে যাচ্ছে। আর শুরুতে এটার ব্যাগ ছিল কত, মনে করো 0, যেহেতু দাঁড়াই আছে। V3 যেটার মান 0 দেওয়া আছে। তো এবার কাউন্ট করতে বলছে কি, যখন লাফ দিচ্ছে U1 U2 বেগ আছে, লাফ দেওয়ার পর
এটা যে লাফ দিচ্ছে, লাফ দেওয়ার পরে এই বস্তুটার গিয়া কী হবে, এই যে নৌকাটার শেষ বেগ কী হবে, এরকমও বের করতে বলতে পারে। অথবা এখানে কোয়েশ্চেনও একটা দেখছি, সেটা ছিল যে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে। এই সেম কোয়েশ্চেন 300 কেজি ভরের বস্তু 20-25 দুইজন বালক দুই দিকে লাফ মারতেছে, 25 আর কত 2 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা যাবে হোক। তো নৌকাটা পরবর্তীতে কোন দিকে যাবে, মানে যখন তারা লাফ দিবে নৌকাটা এদিকে যাবে নাকি এদিকে যাবে, এটাই কি বের করা লাগবে আমাদের। এখন কাউন্ট করা শুরু করি। যদি m1 v1, m2 v2, m3 v3, তো এখানে যদি একটা জিনিস চিন্তা করি আমরা, আচ্ছা কোয়েশ্চেনটা আরেকটু আমি গুছাই বলি, এভাবে বলি, কোয়েশ্চেনটা গুছাই না বললে বুঝতে কষ্ট হবে। তোমার মনে করো এখানে একটা নৌকা আছে, নৌকাটা দাঁড়ায় আছে, ব্যক্তিগুলোও দাঁড়ায় আছে, এখানে একজন ব্যক্তি, এখানে আরেকজন ব্যক্তি, নৌকারও একটা ভর আছে, m1 ভরের ব্যক্তি, এটা m2 ভরের ব্যক্তি, সবাই সুন্দর করে বসে আছে। একটু পরে বললো এখানে জানেমান কষ্ট দেওয়ার কারণে একজন এদিকে v1 বেগে লাফ মারলো, আরেকজন এদিকে v2 বেগে লাফ মারলো, আর লাফ দেওয়ার কারণে এই v3 বেগে নৌকাটা এদিকে বা এদিকে দুই দিকে যাইতে পারে। এখন কথা হচ্ছে নৌকাটা কোন দিকে যাবে, কোন দিকে হেলে পড়বে, আর কথা হচ্ছে কোন দিকে যাবে আর ব্যাগটা কত হবে, নৌকার ব্যাগটা, এটা লাফ দেওয়ার পরে এটা বের করতে হবে। আচ্ছা যেহেতু 3টা ভর আছে তার মানে আমাদের 3টা নিয়ে কাজ করতে হবে। ঘটনার শুরু নিয়ে কাজ করি। ঘটনার শুরুতে কি, তারা সবাই সুন্দর করে বসে আছিল, তার মানে m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 সবার জন্য আদিটা। এখন এটার তারা সবাই যেহেতু সুন্দর করে বসেছিল, এটাও 0, এটাও 0, আর নৌকাতে এমন দাঁড়ায় আছে, এটাও 0, তার মানে এদের মোট তিনটার গিয়া কত হবে 0। এবার ঘটনার পরে কী হবে বলো তো, লাফ দেওয়ার পরে ঘটনাটা কি, লাফ দেওয়া। তো লাফ দেওয়ার পরে কী হবে বলো তো, m1 ভরের বস্তুটা বা m1 ভরের ব্যক্তি v1 বেগে লাফ মারলো, তারপর m2 ভরের ব্যক্তি v2 বেগে লাফ মারলো, আর m3 ভরের মানুষ বা নৌকাটা v3 বেগে যাবে। কী ভুল করছি এখানে ভুল করছি, সেটা হইতেছে ব্যাগ একটি ভেক্টর রাশি, এটা এদিকে লাভ মারতেছে, এটা তার অপোজিটে লাভ মারতেছে, তার মানে এখানে যে কোনো একটাকে তোমার নেগেটিভ ধরতে হবে। তুমি এদিকেরটাকে যে পজিটিভ ধরো, এদিকেরটা তাহলে v1টা তাহলে নেগেটিভ হবে। এত বোঝা গেছে? তো এটা যদি হয় এই তিনটার যোগফল কী হবে, এটা সমান হবে, তার মানে -m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 ইজ ইকুয়ালস কত 0। এখান থেকে সবগুলোর মান বের দিয়ে v3 এর মান পাবা না, পাবা, ব্যাগ পাইলো। এখন কথা হচ্ছে নৌকাটা কোন দিকে যাবে সেটা বুঝবো কেমনে। এটার বোঝার টেকনিক হচ্ছে এই v3 এর মান যদি পজিটিভ হয়, তুমি পজিটিভ দিক কোনটাকে ধরছো, এদিকেরটাকে পজিটিভ দিক ধরছো, এদিকেরটাকে নেগেটিভ দিক ধরছো। তো v3 এর মান পজিটিভ হওয়ার মানে কি, পজিটিভ দিকে যাবে। v3 এর মান যদি নেগেটিভ হয় তার মানে নেগেটিভ দিকে আসবে। বোঝা গেছে এই অঙ্কটা? এটা কিন্তু আবার রিলেটিভ ভ্যালোসিটি বা কি বলে রিলেটিভ ভ্যালোসিটির দিয়েও বা নৌকাটা আগের থেকে গতিশীল এই জিনিসটা দিয়েও কিন্তু অঙ্কটাকে পেঁচানো যায়। আমরা অত পেঁচানোর দিকে যাবো না, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে গা, তো শেষ করাই দিই। বোঝা গেছে কিনা? সব কিছু যদি বোঝা যায় তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে করে যদি সব কিছু বোঝা যায় কমেন্ট করে জানো সব কিছু বোঝা গেছে, অথবা যদি কম বোঝো কোনো কিছু সেটা আমাকে তাও কমেন্টে জানাও যে কোনটা কী কম বুঝছো, আমি আগামী দিন সেটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। তারপর আরেকটা কথা হচ্ছে আগামী ক্লাসে কি পড়াবো। আগামী ক্লাসে আমরা ব্যাংকিংয়ের কথাবার্তায় যাবো বা আরও মাঝে মাঝে ব্যাংকিংয়ের কথাবার্তায় যাব। তারপরে উঁচা পথে গাড়ি যাচ্ছে, উঁচা একটা ঢালু রাস্তায় গাড়ি যাইলে তার মধ্যে কি কি কাজ করে এটা নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাস করার জন্য ধন্যবাদ অনেক। ক্লাসটা শেষ করে দিই।